আসসালামু আলাইকুম। সুপ্রিয় ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ৭ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বই থেকে তোমাদের যে ১ম অধ্যায় থেকে তোমাদের দেখব। ১ম অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন। এই অধ্যায় থেকে পৃষ্ঠা ৮ থেকে তোমাদের যে ২ টি কাজ দেওয়া আছে সেই কাজগুলো আমরা দেখব। পার্ট ৩ থেকে যে কাজ ১ সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করা এবং কাজ ২ এ ছিল ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করা। চলো আমরা প্রথমেই আমরা দেখে নেব কাজ ১ সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করা। আমরা একের কাজগুলো দেখে নেই। পৃষ্ঠা ৮ এ তোমাদের কাজ হচ্ছে ১ যে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা মূলত ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক আইন জারির মাধ্যমে শুরু হয়েছিল, যা রাজনৈতিক অস্থিরতা ও দমন-পীড়নের ফল। কিন্তু এ প্রকৃতি বিষব যে প্রকৃত বিস্ফোরণ ঘটে যে ১৯৬৯ সালের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যা ১১ দফা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটায় এবং পরবর্তী স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করে। সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা প্রেক্ষাপট হচ্ছে যে তোমাদের ১৯৫৮ সালের সামরিক আইন। ১৯৫৮ সালের ৭ই অক্টোবর পাকিস্তানের রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা ও সেনাপ্রধান আইয়ুব খান দেশে সামরিক আইন জারি করেন, যা রাজনৈতিক দল ও সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম নেয়। রাজনৈতিক দমন-পীড়ন সামরিক শাসনের অধীনে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয় এবং জনগণের মৌলিক অধিকার খর্ব করা হয় বা স্বার্থপূর্ত প্রতিরোধের ক্ষেত্রে তৈরি করা হয়। আন্দোলনের ১ম ধাপ হচ্ছে ১৯৫৮ থেকে ১৯৬৯ প্রারম্ভিক প্রতিরোধ। সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ ও সাধারণ মানুষ বিক্ষিপ্তভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করে, যা আন্দোলনের প্রাথমিক সূচনা হিসাবে বিবেচিত হয়। আইয়ুব খানের দমন যেমন আইয়ুব খান তার শাসনকে বৈধতা দিতে ১৯৬২ সালে একটি সংবিধান চালু করলেও জনগণের মধ্যে অসন্তোষ কমেনি, বরং দমন-পীড়ন বাড়তে থাকে। আন্দোলনের চূড়ান্ত রূপ হচ্ছে ১৯৬৯ সালে ১১ দফা আন্দোলন। এই ১১ দফায় ১৯৬৯ সালে ছাত্রদের ১১ দফা দাবি বা ৬ দফা ও অন্যান্য দাবিগুলো সমন্বয় ছিল, যা আন্দোলনের প্রধান হাতিয়ার হয়ে ওঠে। এখানে শিক্ষার অধিকার, মৌলিক গণতন্ত্রের বাতিল সহ বিভিন্ন দাবি ছিল। গণঅভ্যুত্থান এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৬৯ সালের জানুয়ারি থেকে দেশব্যাপী তীব্র ছাত্র গণঅভ্যুত্থান শুরু হয়, যা ৬৯ এর গণঅভ্যুত্থান নামে পরিচিত। আইয়ুব খানের পতন ব্যাপক গণ আন্দোলনের মুখে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন এবং তার ১১ বছর শাসনের অবসান ঘটে, যা ছিল সামরিক শাসনের বিরোধী আন্দোলনের এক বড় বিজয় এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সূচনা পর্ব। সুতরাং ১৯৫৮ সালে সামরিক আইন ঘোষণার পর থেকে এই আন্দোলন সূচিত হলেও ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান ছিল এর প্রথম এবং বড় বিস্ফোরণ, যা পরবর্তীতে ৭১ এর মুক্তিযোদ্ধার পথ প্রস্তুত করে। আমরা তোমাদের একটু বড় করে তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখে নিয়েছি। এখান থেকে তোমরা একটু ছোট করে তোমরা লিখতে পারো। আমি বড় করে দিয়েছি, তোমরা এখান থেকে একটু তো ছোট করেও তোমরা শিখতে পারো। আর এটি যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের অনেক প্রশ্নই এখান থেকে কমন আসবে। আর তারপর হচ্ছে কাজ ২ হচ্ছে ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করা। চলো আমরা এই কারণগুলো দেখে নেই। পৃষ্ঠা ৮ এর কাজ নং ২ ১৯৬২ সালে ছাত্র আন্দোলনের প্রধান কারণ ছিল তৎকালীন পাকিস্তান সরকারের চাপিয়ে দেওয়া শিক্ষানীতি এবং শরীফ কমিশন সুপারিশ, যা বাংলাকে অবমাননা শিক্ষার ব্যয় বৃদ্ধি বা ডিগ্রির সময়সীমা বাড়ানোর ৩ বছর মতো বৈষম্যমূলক প্রস্তাব করেছিল, যা পূর্ব পাকিস্তানের ছাত্র জনতার মধ্যে ক্ষোভ তৈরি করে এবং আন্দোলন শুরু হয়। আন্দোলনের মূল কারণগুলো ছিল শরীফ কমিশনের শিক্ষানীতি, সামরিক শাসন আইয়ুব খানের চাপিয়ে দেওয়া এই শিক্ষানীতিতে বাংলা ভাষাকে উপেক্ষা করে ইংরেজি ও উর্দু বাধ্যতামূলক করা হয়েছিল, যা বাঙালি ছাত্র সমাজের প্রতি সরাসরি আঘাত ছিল। শিক্ষার বাণিজ্যিকরণ, শিক্ষাকে ব্যয়বহুল করে তোলা এবং প্রাথমিক শিক্ষা অবৈতনিক করার ধারণাকে
অবাস্তব বলাই শিক্ষা অধিকার খর্ব হওয়ার আশঙ্কা তৈরি হয়। ডিগ্রি কোর্সের সময় বৃদ্ধি, যেমন পাশ কোর্সে বয়সসীমা ২ বছর থেকে ৩ বছর পর প্রস্তাব করা হয়েছিল, যা শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করে। বাংলা ভাষায় অবমূল্যায়ন, শিক্ষানীতিতে বাংলাকে গুরুত্ব না দেওয়াই এবং অতিরিক্ত বোঝা হিসাবে চাপানোর ছাত্ররা এর তীব্র বিরোধিতা করে। রাজনৈতিক সচেতনতা ও বৈষম্য, পূর্ব পাকিস্তানের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণ এবং রাজনৈতিক অধিকারের বঞ্চিত হওয়ার ক্ষোভ শিক্ষার ইস্যুতে বিস্ফোরিত হয়। এই কারণগুলোই ১৭ সেপ্টেম্বর, যা একটা শিক্ষা দিবস, ঢাকা কলেজ থেকে আন্দোলন শুরু করে সারা পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে এবং পুলিশ গুলিবর্ষণে মুস্তফা ওয়াজিউল্লাহ সহ অনেক ছাত্রই এতে আন্দোলনে তারা শহীদ হন। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই পৃষ্ঠা ৮ এ তোমাদের যে ২ টি কাজ সেটি আমরা দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে পরবর্তী কাজগুলো এবং যে অনুশীলনীর সমাধানগুলো সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তোমাদের এই ৭ম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলন সমাধান আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।